আজ আমি তোমাদের বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য এই অধ্যায়টি শুরু করব। এখানে বলে নি বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। তাহলে স্পর্শক জিনিসটা কি? আশা করি তোমরা প্রত্যেকে জানো, তবু আমি একটু বলে নিচ্ছি। দেখো, এখানে আমি এটা বৃত্তাকার রিং নিয়েছি আর এটা কাঠি নিয়েছি। এখানে বৃত্তাকার রিংটা আর কাঠি অনেকটা, রিংয়ের থেকে কাঠিটা অনেকখানি দূরে রয়েছে। দ্বিতীয় নাম্বার কেস দেখাচ্ছি। দেখো, এই কাঠি ওই বৃত্তাকার রিংকে দুটো বিন্দুতে ছেদ করেছে। 3 নাম্বার ক্ষেত্রে আমি দেখাচ্ছি, দেখো এই বৃত্তাকার রিংকে এই কাঠিটি স্পর্শ করেছে। ঠিক আছে, তাহলে কি দেখলাম? প্রথম ক্ষেত্রে বৃত্তাকার রিংকে কাঠিটি স্পর্শ বা ছেদ করেনি, দ্বিতীয় ক্ষেত্রে ছেদ করেছে। অর্থাৎ এক্ষেত্রে আমি বলবো, যদি এটাকে আমি সরলরেখা বলি, বলবো যে এই সরলরেখাটি হলো এই বৃত্তের ছেদক। আচ্ছা, আর এই ক্ষেত্রে বলবো এই সরলরেখাটি এই বৃত্তের স্পর্শক। হ্যাঁ, তাহলে স্পর্শ কাকে বলবো আমরা? যে সরলরেখা কোনো বৃত্তকে একটি মাত্র বিন্দুতে স্পর্শ করে। ছবিতে কিরকম ভাবে দেখো, এখানে আমি একটা বৃত্ত এঁকেছি, ও কেন্দ্রীয় বৃত্ত। আচ্ছা, এখানে আমি একটা স্পর্শক আঁকলাম, নাম দিলাম এ বি। তাহলে এই চিত্রে এখানে দেখো, এই এবি সরলরেখা এই ও কেন্দ্রীয় বৃত্তকে পি বিন্দুতে স্পর্শ করেছে। এই এবি হলো ও কেন্দ্রীয় বৃত্তের স্পর্শক, ট্যানজেন্ট, আর পি হলো স্পর্শ বিন্দু। হ্যাঁ, পি হলো স্পর্শ বিন্দু। আচ্ছা, এই এবি স্পর্শকটি। আচ্ছা, এরপর দেখো এই দুটো রিং, দুটো রিংয়ের ছবিটা দেখেছো? এই দুটো রিংয়ের এটা একটা, দেখো এই একটা ছবি দেখো। আচ্ছা, আবার দেখো এবারে রিং দুটো এই সরলরেখাটার দুপাশে আছে। আগে দেখালাম একই দিকে, এখন দেখালাম দুপাশে। আবার দেখো 3 নম্বর, ঠিক আছে? এটা একটা কেস দেখো, আরেকটা দেখো এটা। ঠিক আছে, এই যে 4টা কেস দেখালাম, এর প্রতি ক্ষেত্রে এই ধরি, এটা সরলরেখা, এই সরলরেখাটা হলো এই দুটো বৃত্তের সাধারণ স্পর্শক। আচ্ছা, তাহলে সাধারণ স্পর্শক কাকে বলবো? একটি সরলরেখা যদি দুটি বৃত্তের প্রত্যেককে স্পর্শ করে, একটি সরলরেখা যদি দুটো বৃত্তের প্রত্যেককে স্পর্শ করে, অর্থাৎ এই 4টা কেসে আমি যেটা দেখালাম তোমাদেরকে, তাই না? দেখো 4টা কেস দেখাচ্ছি। একটি সরলরেখা যদি দুটো বৃত্তের প্রত্যেকটিকে স্পর্শ করে, তাহলে ওই সরলরেখাটিকে বলা হয় এই বৃত্ত দুটির সাধারণ স্পর্শক, কমন ট্যানজেন্ট। হ্যাঁ, আর সাধারণ স্পর্শকের একই পাশে যদি বৃত্ত দুটো থাকে, একই পাশে যদি একই দিকে, দেখো ঠিক আছে, একই পাশে যদি বৃত্ত দুটো থাকে, তখন তাকে বলা হয়, তখন
এই স্পর্শকটিকে বলা হয়, এই বৃত্ত দুটো সরল সাধারণ স্পর্শক। আর যদি এই বৃত্ত দুটো এই সাধারণ স্পর্শক এর বিপরীত দিকে থাকে, তখন এই স্পর্শকটিকে বলা হয় এই বৃত্ত দুটোর তির্যক সাধারণ স্পর্শক। ঠিক আছে, তাহলে এখানে তোমরা জানলে স্পর্শক কি, ছেদক কি। আচ্ছা, এরপর স্পর্শক কি তাহলে কি বললাম, যে সরল রেখা কোনো বৃত্তকে একটি মাত্র বিন্দুতে স্পর্শ করে, হ্যাঁ, তাকে বলা হয় বৃত্তের স্পর্শক। আর যে বিন্দুতে স্পর্শ করছে সেটা হচ্ছে স্পর্শ বিন্দু। আচ্ছা, এখানে আমাদের তোমরা দেখতেই পাচ্ছ আমি লিখেছি বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। এখানে আমি তোমাদের পড়াবো আজকে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। এই উপপাদ্যটা আমি তোমাদের আজকে পড়াবো। দেখো লিখছি, কি লিখছি, বৃত্তে কোনো বিন্দুতে স্পর্শক, বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত, লম্বভাবে অবস্থিত। ঠিক আছে, ভালোভাবে পড়বে, কারণ এখান থেকেও অবজেক্টিভ প্রশ্ন আসে, শূন্যস্থান প্রশ্ন আসে। বৃত্তের কোন বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর ড্যাশ ভাবে অবস্থিত, শূন্যস্থান প্রশ্ন আসে। হ্যাঁ, আচ্ছা, তাহলে ধরে নিচ্ছি ছবি একটা আমি আঁকছি, ও কেন্দ্রীয় বৃত্ত। এটা ধরে নিচ্ছি ও কেন্দ্রীয় বৃত্ত। আচ্ছা, ও কেন্দ্রীয় বৃত্ত বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক, এখানে আমি এই পি বিন্দুতে একটা স্পর্শক আঁকছি, পি বিন্দুতে স্পর্শক আঁকছি আমি। এবি আঁকলাম। আর স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ কোনটা হবে, ওপি। তাহলে কি প্রমাণ করতে হবে আমাদেরকে, যে এই স্পর্শক ও স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত, অর্থাৎ ওপি লম্ব এবি, ওপি লম্ব এবি। আচ্ছা, ধরি উপপাদ্যের 4টা পার্ট থেকে তোমরা নিশ্চয়ই জানো। হ্যাঁ, আচ্ছা, ধরি ও কেন্দ্রীয় বৃত্তের, সেগুলো আমি লিখছি, ধরি ও কেন্দ্রীয় বৃত্তের, হ্যাঁ, পি বিন্দুতে এবি স্পর্শক, এবি স্পর্শক, এবং ওপি পি বিন্দুগামী ব্যাসার্ধ,
পি বিন্দুগামী ব্যাসার্ধ। প্রমাণ করতে হবে ওপি ও এবি স্পর্শক পরস্পর লম্ব, অর্থাৎ ওপি লম্ব এবি। আশা করি বুঝেছো কি দেওয়া আছে উপপাদ্য, এটি ভালো করে পড়বে। হ্যাঁ, আচ্ছা, এরপর উপপাদ্য প্রমাণ করার সময় অঙ্কনের প্রয়োজন হয়, জানো নিশ্চয়ই, এক্ষেত্রেও আমাকে আঁকতে হবে। এবি স্পর্শকের ওপর অন্য যে কোনো একটি বিন্দু আমি কিউ নিলাম। হ্যাঁ, ও এবং কিউ বিন্দু দুটো যোগ করছি। আচ্ছা দেখো, আগে আমি বুঝি, অঙ্কনটা লিখে নিই। অঙ্কন, এবি স্পর্শকের ওপর যে কোনো একটি বিন্দু কিউ নিলাম ও কিউ বিন্দু দুটি যোগ করলাম। এরপর আসছে প্রমাণে। আচ্ছা, প্রমাণটা দেখো। এখানে স্পর্শক এবি এর ওপর স্পর্শবিন্দু পি ছাড়া অন্য যে কোনো বিন্দু, এই এবি স্পর্শকের ওপর স্পর্শবিন্দু পি ছাড়া অন্য যে কোনো বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত হবে। হ্যাঁ, বৃত্তের বাইরে। তাহলে এই যে ও কিউ বৃত্তটিকে একটা বিন্দুতে ছেদ করবে, ধরে নিচ্ছি সেই বিন্দুটা হলো আর। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ যে ও আর, এই ও আর লেস দেন ও কিউ, এই ও আর ও কিউ থেকে ছোট, ও আর ও কিউ থেকে ছোট, অর্থাৎ বলছি ও আর লেস দেন ও কিউ। যেহেতু আর বিন্দু ও কিউর মধ্যবর্তী। আবার দেখো, এই ওপি সমান ও আর, কেন না একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ও আর যদি ও কিউ থেকে ছোট হয়, আবার ও আর সমান যদি ওপি হয়, তাহলে অবশ্যই ওপি ও কিউ থেকে ছোট হবে, তাই না? অর্থাৎ বলছি ওপি লেস দেন ও কিউ। আচ্ছা, কিউ বিন্দু, আবার দেখো প্রমাণটাকে বলে নিই, তারপর লিখছি। কিউ বিন্দু এবি স্পর্শকের উপর যে কোনো একটা বিন্দু। সুতরাং বৃত্তের কেন্দ্র থেকে এবি স্পর্শকের ওপর যত সরল রেখাংশ আঁকা যাক না কেন, তাদের মধ্যে ওপি হচ্ছে ক্ষুদ্রতম। আবার আমরা জানি ক্ষুদ্রতম দূরত্ব হচ্ছে লম্ব দূরত্ব। এর আগে তোমরা ক্লাস 8-এ পড়েছো, কোনো সরলরেখার যে কোনো বহিস্থ বিন্দু থেকে যতগুলো সরলরেখাংশ আঁকা যাক না কেন, তাদের মধ্যে লম্বের দৈর্ঘ্য হচ্ছে সব থেকে ছোট। এটা ক্লাস 8-এ পড়েছো। তাহলে এক্ষেত্রেও কি দেখলে যে এবি স্পর্শকের ওপর এই যে ওপি টানলাম, ও কিউ টানলাম, এখানে দেখতে পাচ্ছ ওপি সব থেকে ছোট, আমি প্রমাণ করলাম। আবার তাহলে ওপি অবশ্যই এবি স্পর্শকের উপর লম্ব হবে, যেটা আমার
প্রামাণ্য বিষয় ছিল, এই যে ওপি লম্ব এবি। হ্যাঁ, তাহলে আমি লিখি এরপর প্রমাণটা। দেখো, স্পর্শক এবির ওপর, স্পর্শক এবির ওপর স্পর্শবিন্দু পি ছাড়া, স্পর্শবিন্দু পি ছাড়া অন্য যে কোনো বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত। বৃত্তের বাইরে অবস্থিত। সুতরাং ও কিউ, এই যে ও কিউ বৃত্তটিকে একটি বিন্দুতে ছেদ করবে। মনে করি ছেদবিন্দু মনে করি ছেদবিন্দু আর। অতএব আগেই বলেছি, অতএব ও আর লেস দেন ও কিউ, এই যে ও আর লেস দেন ও কিউ, যেহেতু আর বিন্দু ও কিউ এর মধ্যবর্তী। আবার ওপি সমান ওয়ার, ওপি সমান ওয়ার ব্র্যাকেটে, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ। হ্যাঁ, অতএব এই যে এই ওয়ার এর জায়গায় তাহলে ওপি লিখবো আমি, এই ওয়ার এর জায়গায়। অতএব ওপি লেস দেন ও কিউ। অতএব কিউ বিন্দু এবি স্পর্শকের উপর যে কোনো বিন্দু, যেহেতু কিউ বিন্দু এবি স্পর্শকের উপর যে কোনো বিন্দু সুতরাং বৃত্তের কেন্দ্র ও থেকে এবি স্পর্শক পর্যন্ত, এই যে বৃত্তের কেন্দ্র ও থেকে এবি স্পর্শক পর্যন্ত যত সরলরেখাংশ অঙ্কন করা যায়, ওপি তাদের মধ্যে ক্ষুদ্রতম। আবার ক্ষুদ্রতম দূরত্ব লম্ব দূরত্ব।
অতএব ওপি লম্ব এবি, যেটা আমার প্রামাণ্য বিষয় ছিল। অতএব বৃত্তের কোনো বিন্দুতে কোনো বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব, যেটা আমার প্রামাণ্য বিষয় ছিল। আর এবার ছোট্ট করে বলে নিচ্ছি, দেখো উপপাদ্য ছিল বৃত্তের কোন বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। ধরে নিচ্ছি ও কেন্দ্রীয় বৃত্ত পি বিন্দুতে এবি হলো স্পর্শক এবং ওপি হলো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। প্রমাণ করতে হবে স্পর্শ ও স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত, অর্থাৎ ওপি লম্ব এবি, ওপি লম্ব এবি। অঙ্কন কি করলাম, এবি স্পর্শকের ওপর কিউ যে কোনো একটা বিন্দু নিলাম ও কিউ যোগ করলাম। আচ্ছা, স্পর্শক এবির ওপরে এখানে স্পর্শ বিন্দু পি ছাড়া অন্য যে কোনো বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত হবে, অর্থাৎ এই ও কিউ বৃত্তকে একটা বিন্দুতে ছেদ করবে। ধরে নিচ্ছে এই ছেদ বিন্দুটা হলো আর। এখানে ছবি থেকে তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ যে ও আর ও কিউ থেকে ছোট, অর্থাৎ ও আর লেস দেন ও কিউ। হ্যাঁ, আবার দেখো ও আর সমান ওপি, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে আমরা লিখতে পারি ও আর এর জায়গায় ওপি লিখছি, ওপি লেস দেন ও কিউ। কিউ বিন্দু এবি স্পর্শকের উপর যে কোনো একটা বিন্দু, সুতরাং বৃত্তের কেন্দ্র ও থেকে এই এবি স্পর্শক পর্যন্ত যত সরলরেখাংশ আঁকা যাবে তাদের মধ্যে ওপি হচ্ছে ক্ষুদ্রতম, আবার ক্ষুদ্রতম দূরত্বই লম্ব দূরত্ব। ক্লাস 8-এ আমরা এর আগে পড়েছি কোনো সরলরেখার বহিস্থ যে কোনো বিন্দু থেকে যতগুলো সরলরেখাংশ আঁকা যাক না কেন তাদের মধ্যে ক্ষুদ্রতম দূরত্ব হচ্ছে লম্ব দূরত্ব। তাহলে এখানে ওপি হচ্ছে ক্ষুদ্রতম দূরত্ব, তাহলে অবশ্যই ওপি হচ্ছে এখানে লম্ব দূরত্ব, অর্থাৎ ওপি লম্ব এবি, অর্থাৎ বৃত্তের কোন বিন্দুতে স্পর্শক ও স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। এটা হলো আমার উপপাদ্য। আচ্ছা, তাহলে এখানে প্রমাণটা বুঝলে, আশা করি বুঝতে পেরেছ। এরপর দেখো বৃত্তের ওপর অবস্থিত কোন বিন্দুতে একটি মাত্র স্পর্শক অঙ্কন করা যায়। ঠিক আছে, কি বললাম, বৃত্তের উপর অবস্থিত কোন বিন্দুতে একটি মাত্র স্পর্শক অঙ্কন করা যাবে। এটা একটা এক্সট্রা বলতে পারো, ছোট্ট একটা। আচ্ছা দেখো, আঁকি তাহলে একটা বৃত্ত। ধরে নিচ্ছে এটা ও কেন্দ্রীয় বৃত্ত, ধরে নিচ্ছি ও কেন্দ্রীয় বৃত্ত, এখানে একটা এবি একটা স্পর্শক এঁকেছি আমি। হ্যাঁ, আমি কি বললাম, বৃত্তের উপর অবস্থিত কোন বিন্দুতে একটি মাত্র স্পর্শ অঙ্কন করা যায়। হ্যাঁ, যদি সম্ভব হয়, মনে করো এই ও কেন্দ্রীয় একটি বৃত্তের এখানে আমি পি বিন্দুতে একটা স্পর্শক এঁকেছি। যদি সম্ভব হয়, যদি এই পি বিন্দুতে আমি আর একটা স্পর্শক আঁকছি, যদি দেখো
সিডি আঁকলাম। হ্যাঁ, যদি সম্ভব হয়, হ্যাঁ, তাহলে ও কেন্দ্রীয় একটি বৃত্তে এই পি বিন্দুতে আমি দুটো স্পর্শক এঁকেছি, একটা এঁকেছি এবি আর একটা আঁকলাম সিডি। তাহলে এখানে ওপি কি, স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। ওপি হচ্ছে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, অর্থাৎ ওপি লম্ব এবি আবার ওপি লম্ব সিডি। কিন্তু আমরা কি জানি, একটি সরলরেখার উপর কোনো বিন্দুতে একটি মাত্র লম্ব অঙ্কন করা যায়। এটা আমরা জানি তো, একটি সরলরেখার উপর কোনো বিন্দুতে একটি মাত্র লম্ব অঙ্কন করা যায়। অর্থাৎ বলছি কি না, এই এবি আর সিডি পরস্পর সমাপতিত। হ্যাঁ, অর্থাৎ বৃত্তের উপর অবস্থিত কোনো বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন, কেবলমাত্র একটি স্পর্শক অঙ্কন করা যাবে। ঠিক আছে, নেক্সট এরপর বলছি, দেখো কোন বৃত্তের স্পর্শকের উপর, এটা তাহলে হচ্ছে এটা, কোন বৃত্তের, এটা এবি এঁকেছি একটা আমি স্পর্শ পি বিন্দুতে, কোন বৃত্তের স্পর্শ বিন্দুতে স্পর্শকের উপর অঙ্কিত লম্ব বৃত্তের ড্যাশ শূন্যস্থান পূরণ কি হবে? কোন বৃত্তের স্পর্শ বিন্দুতে স্পর্শকের উপর অঙ্কিত লম্ব বৃত্তের কেন্দ্রগামী। কি বললাম তাহলে? কোন বৃত্তের স্পর্শ বিন্দুতে স্পর্শকের উপর অঙ্কিত লম্ব বৃত্তের কেন্দ্রগামী। ঠিক আছে, আচ্ছা আবার দেখুন, কোন বৃত্তের ব্যাসের, একটা ব্যাস এঁকে নিচ্ছি, কোন বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু দুটিতে অঙ্কিত স্পর্শক দুটি পরস্পর সমান্তরাল। হ্যাঁ, এটা শূন্যস্থান আসতে পারে। কোন বৃত্তের ব্যাসে প্রান্তবিন্দু দুটিতে অঙ্কিত স্পর্শক দুটি পরস্পর পরস্পর, এটা শূন্যস্থান আসতে পারে। আচ্ছা, তাহলে আমি এখানে ধরে নিচ্ছি যে ও কেন্দ্রীয় বৃত্তের পিকিউ হচ্ছে ব্যাস, আর এবি একটা স্পর্শক এঁকেছি পি বিন্দুতে, এই পি কিউ ব্যাসের কিউ বিন্দুতে
আর একটা আমি স্পর্শক আঁকলাম, নাম দিলাম সিডি। তাহলে কি এখানে আমার প্রামাণ্য বিষয় কি? প্রামাণ্য বিষয় হচ্ছে এবি সমান্তরাল সিডি, তাই না? কোন বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু দুটিতে অঙ্কিত স্পর্শক দুটি পরস্পর সমান্তরাল। তাহলে দেখো, ধরে নিচ্ছি ও কেন্দ্রীয় বৃত্তের পি কিউ হচ্ছে ব্যাস, পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক হচ্ছে পি কিউ হচ্ছে ব্যাস, পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক এবি এবং কিউ বিন্দুতে অঙ্কিত স্পর্শক হচ্ছে সিডি। প্রমাণ করতে হবে এবি প্যারালাল সিডি। আমরা একটু আগে কি জানলাম? একটু আগে তোমাদেরকে পড়ালাম উপপাদ্য, যে বৃত্তের কোন বিন্দুতে স্পর্শক ও স্পর্শবিন্দুময় ব্যাসার্ধ পরস্পর লম্ব। পারলাম তো? তাহলে এখান থেকে ওই উপপাদ্য যেটা পড়লাম ওখান থেকে তোমরা বলো যে আমরা লিখতে পারি না যে সিডি লম্ব পিকিউ, অর্থাৎ এই স্পর্শক এইটার উপর লম্ব, সিডি লম্ব পিকিউ। আর একইভাবে বলবো এই যে এবি স্পর্শক আর ওপি লম্ব, সিডি লম্ব পিকিউ আর এবি লম্ব পিকিউ। অর্থাৎ বলতে চাইছি যে এই এবি আর সিডি দুটো এই সরলরেখার উপর লম্ব, তাই না? এবি স্পর্শক এই পিকিউ সিডি পিকিউর উপর লম্ব, সিডি পিকিউর উপর লম্ব, আবার এই এবি স্পর্শকও পিকিউর উপর লম্ব। তাহলে একই সরলরেখার উপর দেখো এই পিকিউ একটা সরলরেখা, তার উপর এই সিডিও লম্ব এবিও লম্ব, অর্থাৎ পিকিউ সরলরেখার উপর এবিও লম্ব সিডিও লম্ব। তাহলে এখান থেকে বলতে পারছি এবি সমান্তরাল সিডি। তাহলে এখানে কি পেলাম আমরা? কোন বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু দুটিতে অঙ্কিত স্পর্শক দুটি পরস্পর সমান্তরাল। ঠিক আছে, এরপর আমি প্রবলেমে আসছি। দেখো, আশা করি বুঝতে পারছো। দেখো, এরপর আমি প্রবলেমে আসছি। মাশরুম ও কেন্দ্রীয় একটি বৃত্ত অঙ্কন করেছে। মাশরুম ও কেন্দ্রীয় একটি বৃত্ত অঙ্কন করেছে। আচ্ছা, যার এবি একটি জেড, যার এবি একটি যে বি বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করেছি। বি বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করেছি যা বর্ধিত এওকে টি বিন্দুতে ছেদ করলো। টি বিন্দুতে ছেদ করলো। কোণ বিএটি সমান 21 ডিগ্রি। কোণ বিএটি সমান 21 ডিগ্রি হলে কোণ বিটি এর মান কত?
বলে রাখি, জ্যামিতিতে তোমাদের 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বারের প্রশ্ন আছে। 1 নাম্বার হচ্ছে অবজেক্টিভ প্রশ্নগুলো, যেখানে এমসিকিউ থাকে, সত্য মিথ্যা থাকে, শূন্যস্থান পূরণ থাকে। 2 নাম্বারের অঙ্ক থাকে, যেটা আমি দিয়েছি, আর 3 নাম্বারের এক্সট্রা থাকে। হ্যাঁ, আর 4 নাম্বার তো উপপাদ্যে থাকে। হ্যাঁ, তোমরা আমি দেখে লক্ষ্য করেছি 2 নম্বরের অঙ্কগুলো তোমরা করতে খুব ভয় পাও। একটু চেষ্টা করবে, অবশ্যই পারবে, সহজ, জটিল না। আচ্ছা, এই অঙ্কটা করার জন্য দেখো, তাহলে এখানে আগে আমার করে ছবি এঁকে লিখতে হবে, তাই না? ও কেন্দ্রীয় একটি বৃত্ত অঙ্কন করেছে, যার এ বি একটি জ্যা। তাহলে ও কেন্দ্রীয় বৃত্ত একটা অঙ্কন করো। ঠিক আছে, ধরে নিচ্ছি ও কেন্দ্রীয় একটা বৃত্ত, যার এ বি একটি জ্যা। বি বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করেছি, যা বর্ধিত এওকে। আচ্ছা, বি বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করো, যা বর্ধিত এওকে বর্ধিত, যা বর্ধিত এওকে টি বিন্দুতে ছেদ করেছে। টি নাম দিলাম। হ্যাঁ, কি দেওয়া আছে? মাসুম ও কেন্দ্রীয় একটি বৃত্ত অঙ্কন করেছে, যার এবি একটি জ্যা আঁকলাম। বি বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করেছি, যা বর্ধিত এওকে, বর্ধিত এও এটা বৃত্তের কেন্দ্র। হ্যাঁ, বর্ধিত এওকে টি বিন্দুতে ছেদ করেছে। বি এ টি কোণ সমান 21 ডিগ্রি দেওয়া আছে। কি দেওয়া আছে তাহলে আমাদের? বি এ টি কোণ সমান 21 ডিগ্রি। কি বের করতে হবে? বি কোণ বিটি, এটা দেওয়া আছে, আর এটা আমাদের বিটি দেওয়া জানতে চেয়েছে। আচ্ছা, আচ্ছা, এক্ষেত্রে আমাকে পেটকে নিতে হবে এই অঙ্কটা করার জন্য। এই ওবি যোগ করলাম, ওবি যোগ করলাম। কি দেওয়া আছে আমার তাহলে? আচ্ছা দেখো, বি এ টি কোণ সমান 21 ডিগ্রি। বি এ টি মানে এই কোণটা, আর জানতে চেয়েছি কোনটা? জানতে চেয়েছে বিটিএ মানে বিটিএ মানে এই কোণটা। হ্যাঁ, তাহলে দেখো, এই আগে বলে দিই, দেখো এই কোণটা আমার দেওয়া আছে, এই কোণটা জানতে চেয়েছে, আমি এটা ওবি যোগ করলাম। এখানে লক্ষ্য করেছো, এই ও কেন্দ্রীয় বৃত্তের এখানে ও এর সমান ওবি, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে যদি এটা 21 ডিগ্রি কোণ হয়, তাহলে এটাও কত কোণ হবে? নিশ্চয়ই 21 ডিগ্রি। কারণ কি জানি, যে কোনো ত্রিভুজের সমান সমান বাহুদ্বয়ের বিপরীত কোণদ্বয় পরস্পর সমান হয়। ঠিক আছে, কোনো ত্রিভুজের সমান সমান বাহুদ্বয়ের বিপরীত কোণদ্বয় পরস্পর সমান হয়, তাহলে এটাও 21 ডিগ্রি। আচ্ছা, তাহলে এটা 21 ডিগ্রি, এটা 21 ডিগ্রি পেয়েছি। আর আমার বের করতে হবে এই কোণটা। এই কোণটা আমি জানি না। এটা দেখো যে এই বি বিন্দুতে এই বিটি হচ্ছে স্পর্শক, আবার ওবি হচ্ছে স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে ওবিটি কোণটার মান কত? এই কোণটার মানটা কত হবে? 90 ডিগ্রি। কারণ একটু আগে পড়লাম আমি যে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। তাহলে এটা 90 ডিগ্রি পেয়ে গেছি, এটা 21 ডিগ্রি পেয়ে গেছি আগে। তাহলে গোটা কোণটার মান যোগ করলে পেয়ে গেছি, এটাও পেয়ে গেলাম।
তাহলে এটা জানতে চেয়েছে। আমরা কি জানি, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে এই কোণটা আর এই কোণটা এই কোণটা বড় কোণটা অর্থাৎ এ বি টি কোণটা মাইনাস করলে এই কোণটার মান আমি পেয়ে যাব। তাহলে দেখো এ বি ও কোণ সমান করে দিচ্ছি। দেখো এ বি ও কোণ সমান হচ্ছে বি এ ও কোণ সমান হচ্ছে 21 ডিগ্রি, যেহেতু ও এ সমান ও বি। ও বি টি কোণ সমান 90 ডিগ্রি, যেহেতু বিটি বি বিন্দুতে স্পর্শক। ঠিক আছে, আচ্ছা, অতএব এ বি টি কোণ সমান অর্থাৎ এই কোণটা অর্থাৎ এ বি টি কোণ সমান হবে কোণ এ বি ও কোণ প্লাস কোণ ও বি টি কোণ সমান হচ্ছে এ বি ও কোণ সমান মান কত, এ বি ও কোণ এটা হয়েছে এই যে কোণ এ বি ও কোণ এটা 21 ডিগ্রি পেয়েছি। 21 ডিগ্রি প্লাস ও বি টি কোণ হচ্ছে 90 ডিগ্রি সমান হচ্ছে 111 ডিগ্রি। অতএব ত্রিভুজ এ বি টি থেকে পাই কোণ বিটি এ যেটা জানতে চেয়েছে সমান 180 ডিগ্রি, মানে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি মাইনাস বাকি দুটো কোণ অর্থাৎ বি এ টি কোণ মাইনাস এ বি টি কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 21 ডিগ্রি মাইনাস 111 ডিগ্রি সমান হচ্ছে মাইনাস করলে হচ্ছে 48 ডিগ্রি, যেটা জানতে চেয়েছে। অতএব কোণ বিটি মান হবে 48 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, এবার আরেকটা অঙ্ক আমি করে দিচ্ছি। তাহলে এই যে প্রবলেমটা করলাম, কি জিনিস কাজে লাগালাম দেখলে তো, যেটা আমি পড়ালাম আজকে, যে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব, আর যেটা আমরা আগেই জানি আগের ক্লাসে, যে কোনো ত্রিভুজের সমান সমান বাহুদ্বয়ের বিপরীত কোণদ্বয় পরস্পর সমান। এই দুটো জিনিস কাজে লাগিয়ে এই ছোট্ট 2 নম্বরের অঙ্কটি আমার হয়ে গেল। হ্যাঁ, একটু চেষ্টা করবে, অবশ্যই পারবে। দেখো আরেকটা অঙ্ক দিচ্ছি। 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র থেকে 13 সেন্টিমিটার দূরবর্তী কোনো বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। এক্ষেত্রেও ছবিটা আগে এঁকে নেবে। ও কেন্দ্রীয় বৃত্ত, উপপাদ্যের ছবি অবশ্যই পেন্সিলে আঁকবে, আর এই ছোট অঙ্কগুলো করার সময় হ্যাঁ এটা এমনি পেনে এঁকে নেবে।
ধরে নিচ্ছি ও কেন্দ্রীয় বৃত্তের, এখানে বলেছে 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র থেকে 13 সেন্টিমিটার দূরবর্তী কোনো বিন্দু। আচ্ছা, তাহলে 13 সেন্টিমিটার দূরবর্তী কোনো একটা বিন্দু আমি নিয়ে নিচ্ছি এখানে পি, হয়েছে? তাহলে যোগ করি ওপি, ওপি আমি যোগ করলাম। তাহলে ওপির দৈর্ঘ্য কত? 13 সেন্টিমিটার। আচ্ছা, 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট, তাহলে বৃত্তের ব্যাসার্ধটা আঁকছি, ধরে নিচ্ছি ওসি বৃত্তের ব্যাসার্ধ, যেটা কত বলা আছে? 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার। কি জানতে চেয়েছে? কোনো বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য। এঁকে নিই, তাহলে স্পর্শকটা আঁকছি আমি। আমার জানতে চেয়েছে এখানে পিসি সমান কত, ঠিক আছে? ধরি ও কেন্দ্রীয় বৃত্তে, ধরি ও কেন্দ্রীয় বৃত্তে পিসি স্পর্শক, পিসি স্পর্শক। অতএব মানে বলা আছে বৃত্তের ব্যাসার্ধের হচ্ছে 5 সেন্টিমিটার, অতএব ওসি সমান 5 সেন্টিমিটার। হ্যাঁ, ওপি সমান এখন 13 সেন্টিমিটার দূরবর্তী কোনো বিন্দু, তাহলে ওপি সমান 13 সেন্টিমিটার। এখানে দেখো আমাকে বের করতে হবে পিসি, বের করতে হবে পিসি। এখানে তোমরা বলো এই ত্রিভুজ ও সি পি এটা কি ধরনের ত্রিভুজ? এটা হচ্ছে অবশ্যই এটা একটা সমকোণী ত্রিভুজ। কারণ কেন না, একটু আগে তোমাদেরকে বললাম বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, এই যে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত, অর্থাৎ এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে ও সিপি কি একটা সমকোণী ত্রিভুজ, যার অতিভুজটা হচ্ছে ওপি। অতিভুজ হচ্ছে ওপি, তাহলে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ ও সিপি থেকে পাই ওপি স্কোয়ার। আচ্ছা, বলে নি এই এর আগে 9 তোমরা পড়েছো সমকোণী ত্রিভুজের অতিভুজের স্কোয়ার সমান লম্ব সমকোণী ত্রিভুজের, এটা যদি সমকোণী ত্রিভুজ হয় এ বি সি, এর আগে পড়েছো সমকোণী ত্রিভুজের অতিভুজের স্কোয়ার এসি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, পিথাগোরাসের উপপাদ্য। হ্যাঁ, এটা ক্লাস 10-এ আছে, পরে উপপাদ্য প্রমাণ তোমাদেরকে করতে হবে। সমকোণী ত্রিভুজ ওসিপি থেকে পাই ওপি স্কোয়ার সমান ওসি স্কোয়ার প্লাস পিসি স্কোয়ার, অতএব পিসি স্কোয়ার সমান ওপি স্কোয়ার মাইনাস ওসি স্কোয়ার। ওপি সমান কত? 13, 13 স্কোয়ার মাইনাস ওসি মানে 5, 5 স্কোয়ার। এটা আমরা ভেঙে দেবো একবার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা হচ্ছে 18 ইন্টু এটা হচ্ছে 8, 18 ইন্টু 8 হচ্ছে 144। হ্যাঁ, অতএব পিসি স্কোয়ার সমান 144 বা পিসি সমান 12। হ্যাঁ, অতএব স্পর্শকটির দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে অঙ্কটা দেখো হয়ে গেল। কেবল দেখবে অঙ্ক করার সময় ভালো করে এই লাইনগুলো পড়বে, কি দেওয়া আছে কি বের করতে হবে, তারপর ছবিটি আঁকবে। হ্যাঁ, ছবি এঁকে অঙ্ক করবে, কোনো অসুবিধা হবে না। পারবে, অবশ্যই পারবে তোমরা অঙ্কগুলো করতে। এবার আমি তোমাদেরকে এই যতটুকু পড়ালাম এর উপরে তোমাদেরকে আমি একটু কাজ দিয়েছি, সে কাজটা আমি দিয়ে দিলাম।
তোমরা আশা করছি তোমরা অবশ্যই কাজগুলো করবে। যদি কাজগুলো করতে না পারো তাহলে তোমরা আমাকে যে প্রবলেমগুলো পারছো না সেগুলো আমাকে লিখে দেবে যে দিদি এই কাজটা করতে পারছি না, এটা আপনি করে দিন। তাহলে নেক্সট ক্লাসে আমি ওই প্রবলেমটা আগে সলভ করব, তারপর পরের উপপাদ্য আবার পড়াবো। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজ এখানেই শেষ করছি।